আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে আমার ভিডিওটা শুরু করতেছি। প্রথমে দেখেন বাজার থেকে আমার হাজব্যান্ড খুব সুন্দর মাছ নিয়ে আসছে। তো মাছটার ভিডিও আসলে আমি করতে পারিনি, রান্নার সময় দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন যে ও সিজন ছাড়াই ধনিয়া পাতা, টমেটো, তারপরে হচ্ছে করলা এসব নিয়ে আসছে। তো দেখেন আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। আমরা যেহেতু মানুষ 3 জন, কিন্তু আমার মেয়ে কখনোই মাছ খায় না, এজন্য আমি 6 পিস নিয়েছি। আমাদের 2 জনের জন্য এনাফ, এর বেশি নেওয়ার দরকার নেই। তো মাছগুলোকে সুন্দরভাবে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো একদম সাদা ফকফকে হয়ে গেছে, এত পরিষ্কার আর এত সুন্দর হয়েছে। আপনারা যদি সবসময় মোটা লবণ দিয়ে মাছগুলো ধোন, মাছ আসলে খেতেও অনেক ভালো লাগবে, কোনো ধরনের দুর্গন্ধ ময়লাও থাকে না। আর একটু যদি হালকা লেবু দিয়ে ধোন তাহলে আরও বেশি ভালো। তো দেখেন আমি মাছগুলোকে হলুদ মরিচ ধনিয়া দিয়ে মাখিয়ে নেওয়ার সময় হালকা একটু কুসুম গরম তেল দিয়ে মাখিয়ে নিলাম, তাহলে মশলাটা মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। আর মাছ ভাজিটাও খেতে খুব বেশি দুর্দান্ত স্বাদ হয়। আমি যদিও মাছগুলোকে ভুনো করব, এটাকে ভাজি করব না, কিন্তু আমি সবসময় ট্যাংরা, পাবদা, শিং মাছ এই ধরনের মাছ হালকা একটু ভেজে নিই। আর হালকা ভেজে নিলে মাছটা খেতে অনেক অনেক স্বাদ হয়। আর শুধু শুধু যদি ঝোল করা হয় আমার কাছে কেমন যেন একটু কাঁচা কাঁচা লাগে। এটা আসলে আমার মনের রুচি, তবে আপনারা এইভাবে ভেজে ভুনা করে খেয়ে দেখেন, ওইটার চেয়ে অনেক অনেক বেশি স্বাদ বেশি লাগে। তো আমার ফ্রাই প্যানটা নিয়ে একটু কিছু বলবেন না, কারণ এই ফ্রাই প্যানটা একটু পুরনো, তাই এমন দেখা যাচ্ছে। নতুন ফ্রাই প্যান আছে, আমি আবার একটু অলস, তো একটু তাড়াতাড়ি দ্রুত কাজ শেষ করার জন্য ওইটা আর বের করলাম না। তো মাছটা যেহেতু ভুনা করব, মনে হলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তো এই জন্যই ভিডিও করা। আসলে প্লিজ ইগনোর কড়াইটাকে। তো তারপরে দেখেন আমি সবগুলো পেঁয়াজ মরিচ এগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর হালকা একটু ধনে কী যেন বলে, কাঁচা জিরে আর কি, কাঁচা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি এখানে কোনো বাটাবাটির কোনো মশলা দিব না, যেহেতু মাছটা খুব বেশি বড় না। আর বড় মাছ হলে আমি সবসময় বাটাবাটি করে দেই, মশলা টশলা পাটায় বেটে দেই অথবা ব্লেন্ড করে দেই। তো দেখেন টমেটোগুলোর সাইজ একটু বড় হলেও আগুনে পড়ে একদম মানে কি বলবো, কষানোর সময় গলে নরম হয়ে গেছে। তো যখন এভাবে ঝোলটা মাখামাখি ভাব আসে পড়বে, তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। তো মাছ দেওয়া শেষ, দেখেন আমার মাছের লোকটা কত সুন্দর আসছে। এরপরে অবশ্য আমি আরেকটু ঝোল বাড়িয়ে দিয়েছিলাম, আর ধনে পাতা যে দেখছিলেন কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিছি উপর দিয়ে। খাওয়ার সময় আসলে অনেক অনেক দুর্দান্ত রকমের স্বাদ হয়েছিল, মানে ভোলার মতো না। আপনারা ইচ্ছে করলে এভাবেও মাছ ভুনো করে খেয়ে দেখতে পারেন। তো তারপরে আমার ছেলেকে দেখতে যাব, আজকে শুক্রবার যেহেতু। তো ছেলেকে দেখতে যাওয়ার জন্য ছেলের জন্য স্পেশাল আমাকে বলে দিছিল কেক, তারপরে হচ্ছে পুডিং, এগুলো বানিয়ে নিতে। তো বাসায় যে ডিম ছিল 3টা ডিম ভেঙে দিচ্ছে। আমার হাজব্যান্ডকে বললাম এক হাতে ক্যামেরা ধরে আসলে ডিম ভাঙা একটু কঠিন হয়ে যায়, তো উনি আমাকে সবসময় সব কাজে হেল্প করে। তো এখন ডিমগুলোকে ভেঙে দিচ্ছিল। আর এই যে প্যাকেটের দুধ দেখতেছেন, প্যাকেটের দুধ একটু ঘন থাকে, এটা দিয়ে পুডিং বানালে পুডিংটা অনেক সুন্দর জমে আর ভালো হয়। আর যদি খোলা দুধ, যে গাভীর দুধগুলো আছে ওগুলো দিয়ে যখন পুডিং বানাতে যাবেন, দুধটাকে অনেক জাল দিয়ে ঘন করে নেবেন। প্রায় 1 কেজি দুধকে আধা কেজি করে নিলে বেশি ভালো, তাহলে পুডিংটা খেতে অনেক মজা হয় আর অনেক সুন্দর জমে। তো দেখেন আমি এখন চিনি একটু মানে ভ্যানিলা না, আমি চকলেটই দিয়েছিলাম আর কি, ফ্লেভার, যেন ডিমের কাঁচা একটা গন্ধ এখানে না আসে। এগুলো আমি এই ফ্লেভারগুলো আমি কেকের মধ্যেও ব্যবহার করি, তো আজকে পুডিংয়েও ব্যবহার করলাম। তো দেখেন অনেকেই বলে যে পুডিংয়ের নিচটা পুড়ে যায় কিভাবে, যারা বানান তারা তো জানে, নতুন যারা বোঝে না। তো দেখেন প্রায় 1.5 চামচের মতো চিনি নিয়ে যে পাত্রের মধ্যে আমি পুডিংটা বেক করব, ওই পাত্রে আগুনে দিয়ে এগুলোকে একটু হালকা পুড়িয়ে দেখেন নিচে এক ধরনের কালার করে নিলাম। তো এটাকে আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। যতক্ষণ এটা ঠান্ডা হয়ে পাত্রের সাথে একদম শক্ত হয়ে লেগে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঠান্ডা করে নিব। তাহলে পুডিংটার সাথে যখন আমি গরম হালকা কুসুম গরম দুধটা দিব, তখন আর এটা মিশে যাবে না।
তো আমি ধরে নিয়ে তাড়াতাড়ি করে ঘরে আসলাম। অনেক গরম হয়ে গেছিলো পাত্রটা। তো তারপরে ব্লেন্ডারের মধ্যে যে ডিম, চিনি, তারপর ভ্যানিলা স্লাইস দিয়ে যে করেছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম, ওইটার মধ্যে দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু মিশিয়ে নিলাম, নিয়ে তারপরে পাত্রের মধ্যে দিয়ে দিব আর কি, যে পাত্রে আমি পুডিংটা বানাবো। তো এই তো দেওয়া শেষ। হাফ লিটার দুধ আমি ব্যবহার করেছি, আর 3টা ডিম, আর প্রায় 1 কাপের মতো চিনি লেগেছে, বেশি কিছু না। পুডিং বানানো আসলে অনেক অনেক সহজ, কেউ যদি ইচ্ছা করে যখন তখন বানিয়ে এরকম বাচ্চাদেরকে দিতে পারে। এটা হেলদি একটা সুন্দর রেসিপি। তো আমার ছেলে যখন বাসায় থাকতো মাঝে মাঝে বায়না ধরতো, তো অনেক দিন ধরে আসলে ওরা পুডিংকে খেতে খেতে বিরক্ত হয়ে গেছিলো, আর বলেও না, আমি নিজেও আর বানাই না। তো ইদানিং সেই দিনও কেক বানিয়ে খাওয়াইলাম, তো আজকে আবার পুডিংয়ের বায়না। তো উপর দিয়ে আমি একটু কিছু কাঠবাদাম, কেউ ইচ্ছা করলে পেস্তা বাদাম অথবা কিশমিশ কুচি কুচি করে উপর দিয়ে দিতে পারেন। তো দেখেন আবারও আমার হাজব্যান্ড হেল্প করতেছে, ও আসলে সব কাজে সবসময় হেল্প করে, আলহামদুলিল্লাহ। তো এখন আবার এটা আমি এরকম দিয়ে দিলাম। পাত্রটা গরম হয়ে গেছিলো, কারণ পানি দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে চুলায় হিট করতেছিলাম, আর উপরে যেন বাষ্প উঠে পাত্রটার ঢাকনা খুলে না যায়, তো এই জন্য আমি উপরে শিল দিয়ে চাপা দিলাম। আমি অনেক সময় প্রেশার কুকারও এরকমভাবে 1টা 2টা শীষ দিয়ে বানিয়ে ফেলি আর কি, পুডিং বানিয়ে ফেলি। তো আজকে মনে হলো খোলা পাত্রে করি, যেহেতু কেকটা একটু পুডিংটা একটু বড় সাইজের হবে, এজন্যই আর কি। তো দেখেন পুডিংয়ের ফাইনাল লুক দেখতে কত সুন্দর হয়েছে। তো ওইটা হওয়ার পরে কতক্ষণ বাইরে একটু নর্মাল তাপমাত্রায় আসার পরে আপনারা অবশ্যই নর্মাল ফ্রিজে, অথবা যদি সময় না থাকে ডিপ ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে তারপরে কাটবেন, তাহলে পুডিংটা অনেক সুন্দর সেট হবে। আর যদি এভাবে না রাখেন পুডিংটা কাটতে পারবেন না, গরম পুডিং কখনোই কাটা যায় না, ওটা এলোমেলো হয়ে ভেঙে যাবে। তো আমার পুডিংটা খুব বেশি ঠান্ডা হতে পারেনি, কারণ সময় খুব কম, বিকাল হয়ে গেছে, ছেলেকে দেখতে যেতে হবে, তাড়াতাড়ি করে পুডিংকে কেটে আমার ছেলের জন্য নিয়ে যাব, আর বাসায় কিছু রাখবো। তো এই তো পুডিং কীভাবে কাটবো আমি জিজ্ঞেস করতেছিলাম, তো উনি বললো যে কি পুডিং আসলে এভাবে কাটলেই ভালো লাগে। আমি চাইছিলাম স্কোয়ার শেপে কাটতে, বললো যে না এভাবেই কাটো। আসলে পুডিং এভাবেই আমি মাঝে মাঝেই কাটি যখনই বানাই। আর পুডিং আজকেরটা কিন্তু দেখতে ছোট লাগতেছে, কিন্তু আসলে অনেক বড় ছিল পুডিংটা, আর খেতেও অনেক অনেক মজা ছিল। তো প্রথম পিসটাই আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি, উনি খেয়ে টেস্ট করে বলবে আসলে কেমন হয়েছে। তো দেখেন আমার পুডিংটা হালকা একটু গরম গরম ছিল, এজন্য তোলার সময় ভেঙে যাচ্ছিল। এটা যত বেশি ঠান্ডা করবেন একদম মানে তত বেশি সেট হবে, তখন আর একদমই ভাঙবে না। তো উনি তো খায় একদম অনেক খুশি, আর অনেক দিন পরে বানাইছি তো খুব খুশি, বলতেছে অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, এগুলো বলতেছিল। আসলে খায়ে তার চেহারা এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন কত মজা হয়েছে। তো তারপরে আমরা দ্রুত রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এই তো আমাদের নৌকা পার হয়ে, নদী পার হয়ে ওই পারে যেতে হয় শহরে, আর আমার ছেলের হোস্টেলটা যেহেতু শহরেই, তো আমাদের নদী পার হতে হচ্ছে। আর শুক্রবারের দিনে এত মানে ভিড় রাস্তাঘাটে, আমি তো অবাক। আর আমাদের এখানে তো মিল ফ্যাক্টরি কারখানা সব কিছুই প্রতিদিনই বন্ধ থাকে না, শুধু শুক্রবারটা বন্ধ থাকে। মানে এই জন্য মানুষজন বিকালবেলা হলেই ঘোরাঘুরি শুরু করে, এপার থেকে ওপারে যায়, নদীর পাড়ে সৌন্দর্য উপভোগ করতে আসে। তো তারপরে আবার একটু নদীর মাঝখানে এসে তাকিয়ে দেখলাম যে পাশে একটা বড় মেলা বসেছে, 5টা 6টা নৌকায় আসছে একটা মেলায়, ওই যে সাম্পান যেগুলো বাচ্চারা ওঠে। তা আমি তো অবাক, এত বড় মেলা কিভাবে কখন লাগলো আমি বুঝতেই পারিনি। বাসা থেকে তো বের হয় না, আর যেহেতু ছেলে নেই, ওর থাকলে তো মেলায় যাওয়া আসা এগুলো এক ধরনের বায়না করে। এজন্যই আসলে মানুষের আনাগোনাটা আজকে অন্য দিনের চেয়ে খুব বেশি, খুবই বিজি, রাস্তাঘাটে এত জ্যাম কি বলবো, নৌকা ভর্তি মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে। তো তারপরে আমি একটু হালকা ভিডিও করে নিলাম, নদীতে সুন্দর টলমল পানি, আর আকাশটাও একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, লাল একটা সূর্য, তারপরে হচ্ছে চারপাশটা এত সুন্দর, আর মৃদু মৃদু বাতাস লাগতেছিল। আর সারাদিন তো প্রচণ্ড রৌদ্র ছিল, অনেক গরম ছিল, কি বলবো। তো নদীর পাড়ে এসে আমারও মন ভালো হয়ে গেল,
শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল নদীর হালকা বাতাসে। তো এভাবে আমরা নদীর সৌন্দর্য প্রতিদিনই উপভোগ করি। এপার থেকে ওপারে যেতে হয়। তো তারপরে আমরা এই তো দেখতে দেখতে ছেলের হোস্টেলে গেলাম। ওখানে গিয়ে আসলে ভিডিও করা হয়নি, আমার ছেলে পছন্দ করে না, মানে ওর হোস্টেলে গিয়ে ওকে ভিডিও করি। ও তো খুব মজা করে পুডিংটা খাইলো, খুব খুশি। তারপরে অন্য অন্য খাবারও নিয়েছিলাম অনেক কিছু। তারপরে তো প্রতিদিনের মতো আসলে কষ্ট লাগেই ছেলেকে রেখে আসা। তারপরে ওকে বুঝতে দেয় না যে আমার তোমার জন্য খারাপ লাগতেছে। এই তো ছেলেকে দেখে আমরা আবার ফিরে আসতেছি। আস্তে আস্তে একদম সন্ধ্যা রাত হয়ে গেছে মোটামুটি, কারণ ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। তো ওর সাথে দেখা করে ওর আবার সন্ধ্যার পরে পড়তে বসতে হয়। আসলে আরও অনেক আগে বের হওয়া দরকার ছিল, কিন্তু কাজ করতে করতে আসলে সময়ই হয় না সঠিক টাইমে যাওয়া। আমার ছেলেও মন খারাপ করতেছে যে তোমরা এমন টাইমে আসো, এত তাড়াতাড়ি চলে যাও, অনেক খারাপ লাগে। তো ভাবছি এরপরে থেকে অনেক আগে যাব। এই তো সন্ধ্যা নেমে গেছে, মনের মধ্যেও সন্ধ্যা। অনেক কষ্ট নিয়ে বাসায় ফিরতেছিলাম। ছেলেকে দেখে আসার সময় আসলে সব সময়ই খারাপ লাগে, এটা আসলে ভাষায় বোঝানো যায় না।